ভাবি, এই করোনায় আপনার ছাদ কৃষি কিন্তু অনেক কাজে লাগছে। টাটকা ফলমূল শাকসবজি আপনিও পেলেন, আমরাও পেলাম। হ্যাঁ ভাবি, আমি তো সবসময় বলি ছাদে যদি সামান্যও জায়গা থাকে সেখানে ছাদ কৃষি করা উচিত, তাতে কিন্তু প্রত্যেকের লাভ হয়। হ্যাঁ ভাবি, আর সবুজায়নের ফলে তো বাতাসে অক্সিজেনও বাড়ে। দেন ভাবি, আমি পানি দিই। না না ভাবি, সমস্যা নাই, আমি করছি। আরে দিন দিন, পারবো। আমার বাবার বাসাতেও ছাদ কৃষি আছে, মাকে প্রায় হেল্প করতাম। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি তাহলে পানিটা দেন। ইদানিং তো জানেন যে করোনার কারণে সব তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে যায়, তো আবার চলে আসবে, আমি তাহলে যাই। আচ্ছা ভাবি, দেখা হবে। আচ্ছা। শাহজান ভাই, অফিস তো শেষ পর্যন্ত শুনেছি ছাঁটাইতেই যাচ্ছে। শুনেছি বসের কাছে ছাঁটের লিস্ট আজ চলে এসেছে। যে কোনো মুহূর্তে ডাক এলো বুঝি। কি যে আছে কপালে। হ্যাঁ, সেটাই। উৎপাদন বন্ধ হয়ে গেছে, অফিস সচল রাখবে কিভাবে? জানেন, এই করোনার কারণে পুরো পৃথিবী এখন অচল হয়ে গেছে। অফিস তো অচল হবেই। জানি না কপালে কি আছে। তা চাকরি চলে গেলে কি করবেন? আমি তো বড় ভাইয়ের সাথে কথা বলেছি, তার একটা পাইকারি দোকান আছে, আপাতত সেখানেই বসবো। তা আপনার ভাই ব্রাদাররা কে কোথায় আছে? সবাই গ্রামে আছে। দুই ভাই আছে, তেমন একটা পড়ালেখা করেনি। আর ভাবিদের কথা তো আপনাকে বলেছি আগে। বাপরে, বাড়ির সব লোকজন এক নামে চিনে, বিবাদী বাড়ি। আমার দাদা জমিদার ছিলেন, তাই সবাই বেঁচে গেছে। বাপ চাচা ওই জমি টমি বর্গা দিয়ে এখন চলছে। ভাই, আমি এইসব চাষাবাদ আর এইসব ঝগড়াঝাটির মধ্যে যেতেই চাই না, তাই পড়ালেখা শেষ করে ঢাকাতে সেটেল হওয়ার চেষ্টা করছি। আল্লাহ জানে কি আছে, আমি বাড়িতে না গেলেই বাঁচি। স্যার, আপনাকে বসে ডাকে। শাহজাহান সাহেব, আসুন প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শুনেছেন নিশ্চয়ই আসলে এই প্যান্ডেমিকের কারণে আমরা কিছু কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছি। আপনি মনে হয় শুনেছেন অলরেডি হেড অফিস থেকে একটা ছোট্ট লিস্ট চলে আসছে। আই এম ভেরি সরি টু সে দ্যাট যে আপনার নামটাও এই লিস্টের মধ্যে রয়ে গেছে। মন খারাপ? এখনো ফ্রেশ হওনি যে? এত কষ্ট করে চাকরিটা পেলাম, এই মহামারীর জন্য চাকরি থেকে ছাঁটাই হতো। ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন চলতেছে, আমাদের দেশেও একই অবস্থা। বুঝতে পারতেছো, মানে আমি যদি এখন নতুন করে একটা চাকরিও খুঁজতে চাই, এটা নেক্সট ইম্পসিবল। তুমি একদম টেনশন করো না তো। আরে ও যে তুমি আমাকে মাস খরচের জন্য যে টাকা দিতে না, সেই টাকার অনেকখানি আমি বাঁচিয়ে রেখেছি। তোকে আমি জমিয়ে জমিয়ে রাখতাম টাকাগুলি, আমার কাছে বেশ কিছু টাকা আছে এখন। এই টাকা দিয়ে মাসখানেক তো আমরা আরামসে চলতে পারবো। কিন্তু আর কথাটা শোনো আমার, মাসখানেকের মধ্যে কি তোমার চাকরি হবে না? অবশ্যই হবে। একদম টেনশন করো না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। কে ফোন করছে? শিশির। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমি ফ্রেশ হই। তুমি কখন এলে? এই তো নিচে দেখলাম তুমি নাই, তখনই বুঝে গেলাম যে তুমি ছাদে আছো। দেখেছো আমার এই গাছটা কত বড় হয়ে গেছে? গাছদের কত সুবিধা দেখছো, শুধু পানি দিলেই তাদের প্রয়োজনীয়তা মিটে যায়। আর আমরা আমরা মানুষরা একটা চাকরির জন্য কতটা কষ্ট করি। এতদিনেও কোনো চাকরি পাচ্ছ না, তাই এ কথা বলছো না? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে গ্রামেই ফিরে যেতে হবে। তো হতাশ হচ্ছ কেন? তুই কি বললা এটা? ওই তোমার মাথা ঠিক আছে? মানে গ্রাম থেকে মানুষজন শহরে যায়? আচ্ছা, কখনো শুনছো যে শহর থেকে মানুষজন গ্রামে যায়? আচ্ছা, সবাই ভুল করে বলে কি আমরাও ভুল করব? মানে শহরেই থাকতে হবে এটা কি কোনো সমাধান সবকিছু? আচ্ছা দেখো, আজকে গ্রাম থেকে সবাই শহরে চলে আসছে, তাই এত চাকরির অভাব, এই যে এত এত যানজট। মানে তুমি কবে এই ঢাকা শহরে ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিয়েছো বলতে পারবে আমাকে? তুমি কবে সবার সাথে জমি আড্ডা দিয়েছো বলতে পারবে আমাকে? আড্ডা নাকি ঝগড়া, কোনটা? হুম? শিশির তোমাকে প্রায় প্রায় ফোন করে বলে না গ্রামে চলে আসতে? হুম? শিশির তোমাকে অনেক মিস করে, তুমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছো। আর তাছাড়া জানো, মানে শিশির যেসব ভিডিওগুলি বানিয়ে ইউটিউবে পোস্ট করে, দেখে তো আমার মনে হয় যদি গ্রামে থেকে যেতে পারতাম। আসলে মিস তো আমিও সবাইকে করি। আব্বাকে মিস করি, আমার দুই ভাইকে মিস করি, কিন্তু ভাবিদের কথা মনে পড়লে আমার গ্রামে যাওয়ার ইচ্ছাটাই মরে যায়।
ওরা এত এত ঝগড়া করে। চলো না আমরা গ্রামে ফিরে যাই, অন্তত 1 বছরের জন্য। তারপরে এখন করোনার যে অবস্থা, আমার তো মনে হয় শহরে চাইতে গ্রামই নিরাপদ। আর তাছাড়া দেখো না, এই যে বাসা ভাড়ার পেছনে কত টাকা খরচ করছে, এই টাকাগুলিও তো বেঁচে যাবে। তাই না? 1 বছর গ্রামে গেলে খাবো কি? ওই যে আব্বার মতো জমি বিক্রি করে না বর্গা দিয়ে, কোনটা? এবার আর বর্গা না, আমরা নিজেরাই চাষ করব। এই গত কয়দিনে কৃষি সম্পর্কে আমি যা জানলাম, তাতে আমার মনে হলো যদি আমরা আসল পদ্ধতিতে মানে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করি তাহলে ফলন কিন্তু অধিক হয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। যদি ফলন না হয় ভালো, বা যদি ফেল করি তখন? হ্যাঁ, তো ব্যর্থ হলে ফিরে আসবো, শহর তো আর পালিয়ে যাচ্ছে না। যদি তোমার ওখানে গিয়ে মনটা না টেকে আর যদি আমরা এই কৃষিকাজে ব্যর্থ হই, তাহলে আমরা অবশ্যই আবার ঢাকায় ফিরে আসবো। তুমি আবার চাকরি খুঁজবে, চাকরি পাবে, ব্যাস, সহজ সমাধান। আর ইউ সিরিয়াস? মানে আমি শিক্ষিত হয়ে চাষাবাদ করব? শোনো, করো তো অন্যের অফিসে চাকরি, যখন নিজের জমিতে চাষবাস করবে এবং সেই ফসল নিজে খাবে এবং অতিরিক্ত ফসলটা আবার বিক্রি করবে, এটাতে আনন্দের আর কি আছে বলো তো? বাহ 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 বাহ, আর তুমি না অনেক বুদ্ধিমতী আছো, মানে অনেক কৌশলী। যে মনের মধ্যে যে ইচ্ছাটা ছিল না, সেটা একদম সুযোগ মতো কাজে লাগিয়ে দিচ্ছ। ঠিক আছে, আর তো কোনো উপায়ও দেখছি না, গ্রামে তো যেতেই হবে। তবে তবে আবার তবে বলছো কেন? এই যে তুমি যে এত যত্ন করে ছাদ কৃষি করছো, সেগুলোর কি হবে? তুমি কি ভাবছো এটা না ভেবেই আমি গ্রামে ফিরতে যাচ্ছি? রূপা ভাবির সাথে কথা হয়েছে আমার, এটা নিয়ে তুমি ভেবো না। হ্যাঁ, এই ছাদ কৃষির কথা ভাবলে আমার একটু মন খারাপ হচ্ছে, কিন্তু আমি যখন ভাবছি যে এই ছাদের চাইতে অনেক অনেক বড় জমিতে, নিজের জমিতে আমি কৃষিকাজ করব, বিশ্বাস করো, এটা ভাবলে আমার মনে অনেক আনন্দ হচ্ছে। আনন্দ যে কতটা হবে সেটা দেখা যাবে। তুমি ভুলে যাচ্ছ কেন আমরা কই যাচ্ছি? গ্রামের লোকজন যাকে এক নামে চিনে, ঝগড়ার জন্য সেরা, বিবাদী বাড়ি। চলো। রহমান চকিদারের মাইয়া আমি, কারো কথা ধার ধারি না। তা বাড়ির বড় বউ ইনিয়ে বিনিয়ে কাকে কথা শোনাচ্ছে একটু শুনি। ও মা গো মা, লাইগা গেল বুঝি না? শরীরে আগুন ধরে গেছে? তা কত বড় চৌকিদারে বেটি আপনি, যে চৌকি থেকে পাও ফালাইতেই মন চায় না। খবরদার, ভালো হইতেছে না কইতাছি। এই দাঁড়াও দাঁড়াও, যাবা সামঞ্জিল? ওরে বাবা, বিবাদী বাড়ি? না না না, আমি যাবো না। দেখছো কেন বাড়িতে আসি না? গ্রামের লোকজন আমার বাড়িকে এক নামে চিনে, বিবাদী বাড়ি। ওই যে ভাত খাইতে ভাত নাই, সাইকেল দাবড়ে চা খাই। কি এত বড় কথা? এই যে আপনি বাপি বাড়ি থেকে কয়জন দাসী লইয়াছেন লগে কইরা যে এত বড় কথা কইতাছে? ওরে লাইগা গেছে, দাসী তো একটা আনছি, আমার দেবরে বিয়া কইরা দাসী নিয়ে আইছি বাংলার না। ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটায় কে তাকে আশা দেবে, কে দেবে ভরসা, কে বলবে ওরে আশা নয় সবই নিরাশা। আমার কোনো কাজই করা লাগবো না, আমি ঠ্যাঙ্গের পরে ঠ্যাং তুইলা বয়া বয়া খামু আর দাসী সব কাম করবো। এমনই দাসী নিয়ে আইছে যে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খাইতে খাইতে শ্বশুর বাড়িরে ফকির বানায় চাললো। হ্যাঁ, আমি তো ফকির বানায় ছাড়ছি। আপনার যে শুরু হয়ে গেছে যুদ্ধ। বাপের বাড়ি যায় জমিদাররা তুইলা নিয়ে পানিপথের যুদ্ধ। স্থলপথে ও আব্বা, মহাযুদ্ধ মারে, এই যুদ্ধ থামবো না। আপনারা ফকির বানায় ছাড়তেছে, আসেন কয়দিন পরে আপনি ভিক্ষা ঝুলি লয়ে হাঁটবেন আবার। সবাই জানে আসল চরিত্রটা কি। খবরদার, তুমি আমার মুখ ছুটাইবা না। 10 গ্রামের মানুষ জানে আমি কি জিনিস। 10 গ্রামের মানুষে জানে, আমি জানি, আব্বাই জানে, খালি জানতো না আমগো বাবর শাহ। তারে এত করে কইলাম যে দেখ নদীর জল গোলা ভালো, জাতের মাইয়া কালো ভালো, কিন্তু তুই বাবর শাহ এমন কালোর কালো আনলি যার বাইরেও কালো আর অন্তরটা কালো। কি আমার অন্তর কালা? তোমার এত বড় সাহস! কিরে কই যাস? এটা কোনো বাড়ি না সার্কাসের মঞ্চ। এই বাসায় কোনো মানুষ থাকতে পারে? কই সকালবেলা ওইটা একটু রেয়াজ করমু, এটা কোনো উপায় নাই। আরে সুরের সাধনা করবি কেমনে? বাড়িতে তো একটা অসুর থাকে। তুমি আবার আবার অসুর কইলা? আব্বা, এইটা একটা বিচার করেন। বৌমারা, তোমাদের ঝগড়ায় যদি খানিকটা বিরতি হয় তাহলে আমাকে এক কাপ চা খাওয়াবে দয়া করে, যথারীতি চিনি কম। জি আব্বা। চা খাওয়াও যথারীতি। শিউলি বাপ, আয় শিউলি বাপ, ওঠো কইলাম। কিছু কইলা? কিছু কইলা?
কমনের বাকি কি? তুমি যদি আজ তোমার বড় ভাবির বিচার না করো, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। এই বাড়িতে কোনো ভদ্র মানুষ থাকতে পারে? না না না, থাকে না, থাকতে পারে না। আচ্ছা তাহলে আমি হচ্ছে মার ব্যাগ গুছিয়ে হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। গুছাই দেবো। এই চুপ! ঘরের শত্রু বিভীষণ, একদম কথা কবি না। যেমন তো তোরা তেমন তো হইছে। হনশিউলির বাপ, তোমার আমি সাপ কথা কইয়া দিতাছি, তুমি যদি আজ দিনের মধ্যে এইটা একটা বিহিত না করো, তাহলে কিন্তু আমি হাড়ি আলাদা করে ফেলামু। হ্যাঁ, হাড়ি আলাদা করবি? খারা, হাড়ি আলাদা করাইতেছি। ওয়েলকাম অ্যাগেন টু বিবাদী বাড়ি। এখন থেকে অভ্যাস করে ফেলো। আর শোনো, আমাদের আসাতে সবচেয়ে কি বেশি সারপ্রাইজ হবে বলো তো? কে? শিশির। এক্স্যাক্টলি। চলো চলো দেখি কি করছে। দেখছো, এখন আওয়াজ শুনতেছো। তারপরে মারামারি শুরু হবে। ও বাবা, দেখো কে আসছে। তা সম্রাট শাহজাহান, এই মরণের সময় গ্রামের কথা মনে পড়লো? ভাইবেন না, আপনার জ্বালায় বেশি দিন টিকতো না। হ্যাঁ, আর আপনি ফেরেশতা, সম্রাট শাহজাহান রে কোলে কইরা আদর কইরা খাওয়াইবেন। এমন কদরের অভাবে তো এই বাড়ির এই দশা হয়। আরে আরে, হা ভাবিরা থামো, আমরা কতদিন পরে আসলাম। আলহামদুলিল্লাহ ভাবি, এই যে আপনারা দুইজন করোনার মধ্যে এখনো সুস্থ আছেন দেখেই মনটা জুড়াই গেছে। আসো আসো, ভিতরে আসো। আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমার বাবা আসো। বন্ধুরা, এর আগের পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুকুরে মাছ চাষ করে কিভাবে আপনারা লাভবান হবেন। তো আপনারা জানেন যে আমি শুধু আমার চ্যানেলে গানই ছাড়ি না, শিক্ষামূলক ভিডিও আপলোড করি। তো এবারও আমি একটি শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। তো ও তাই তো বলি, ওস্তাদ শিশিরে আলম বিন হুমায়ুন শাহ কেন ফোনটা ধরছেন না? এই যে আসছে আরে কসুর দিলা তো আমার ইউটিউবের ভিডিওটা নষ্ট করা। মনের দুঃখে বনে যাই আর সেই বনেও বাঘে খায়। তুমি এখানে প্রাইভেট পড়তে গেছিলাম, ফেরার সময় দেখি তুমি এখানে বসে করতেছো, লতা পাতার ভিডিও করতেছো, তাই ভাবলাম এত বড় সঙ্গীত সাধক ইউটিউবার, একটু আশীর্বাদ। তাই এত সকালেই শুরু? ঘরে শান্তি রাই তাই। কেন, ঘরে আবার নতুন করে কি? সেই কুরুক্ষেত্রের যুদ্ধ। সে আবার নতুন কি? এই গ্রামের সবাই জানে, বিবাদী বাড়িতে একটু বিবাদ না হইলে চলে না। নিজের বাড়ি হলে বুঝতা, মাঝে মধ্যে হলে শোয়া যায়, তাই বলে ডেইলি। কিন্তু জনাব একটা কথা বলি, এটা শুনলে আপনি এক্ষুনি দৌড় দিয়ে আপনার বাড়িতে যাবেন। কি এমন কথা যে আমি এই বিবাদী বাড়ির মধ্যে গিয়ে দৌড়া ঢুকমু? আসার সময় দেখলাম আপনার ছোট চাচা আর চাচি রিকশা করে বাড়িতে যেতে। আরে কেমন মানুষ আপনি, একটা ধন্যবাদও দিলেন না। আব্বা, আরে শাহজাহান, কম নাই, কম নাই, ওর বাপ, আমার বাপ, বয় 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 বয়। কেমন আছো মা, আব্বা? বসো, মা, বসো। বসো। আব্বা, শরীর কেমন? ভালো ভালো। ভালো হয়েছে। আরে ছোট চাচা, তুমি কখন আসলা? আগে বলবো না, আমি বাস স্ট্যান্ডে যাইতাম। আগে বললে কি তুমি সারপ্রাইজ হইতা? হ্যাঁ, দেখছো এক বছরে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, শুধু কি বড় হয়েছে নাকি, ও এখন একজন বড় মাপের ইউটিউবার। তুমি জানো যে গ্রামের সবাই ওকে চিনুক না চিনুক, দেশের কিন্তু সবাই চেনে। আর ও খুব ভালো গান গায়। আর শিশির, আমি তোমার গানের অনেক বড় ফ্যান। ইয়ে মানে তোমরা দুজন ফ্রেশ হও। লজ্জা পেয়েছে। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাবি। এত দূর থেকে এসেছো, মিষ্টি মুখ করা হবে না, এটা হয়? একদম হয় না পাকনি বুড়ি। দেখছো ভাবিরা তোমার কত কদর করে। হ্যাঁ, এত কদর করে এলে কিন্তু বাড়ির এই অবস্থা। ইয়া, ভাইজানরা কই? কই আবার বাইরে। তুমি থাকো, একটু ভাইজানদের সাথে দেখা করে আসো। ভাবি আসি। ভাইজান। আরে শাহজাহান, কখন এলি তুই? যখন থালা বাসন ফেঁকা মারছিল ঠিক তখনই। বিরাট মিস করছস বাবা, আর একটু আগে আসা লাগতো। কেন, কি হয়েছে? আর একটু আগে বাসন কোসন কি হান্ডি পাতিল চেয়ার টেবিল সব ফিকে মারতেছিল। আর এমন শিক্ষর, চেয়ারম্যান সাহেব ফোন করছে আমারে, হে বাড়িতে কি মার্ডার হয়েছে নাকি? আমি কইছি না চেয়ারম্যান সাহেব, এইটা কমন ঘটনা, প্রত্যেক দিনই হয়। ভাইজান কোনো সমস্যা নাই, ঢাকার থেকে উন্নত মানের তুলা নিয়ে আসছি। তুলা? আরে দূর হ, তুলা তুলা বাদ দাও তো। শুন, তুলার মধ্যে আর নাই, মাসে কয় কেজি করে তুলা লাগতেছে খবর রাখছস? আরে তুলা কিনতে কিন্তু তো ফতুর হমু, এই ঘটনা তো সারা জীবন চলবো যতদিন বাঁচি। হ্যাঁ। আমি একটা সিদ্ধান্ত নিছি, দুই ভাই মিলা ডাক্তারের কাছে যামু, যা কমু ডাক্তার সাহেব আমগো কানের পর্দাটি কাটে রাখেন তো, যাতে বাকি জীবন কোনো কথা শুনবেন না পারি। কান কাট দইব? কানের পর্দা কাটবো, আগেই চোখ বড় করো। ভাইজান, তোমরা কিন্তু ভাবিদের সম্পর্কে একটু বেশি বেশি বলতেছো এখন। কম কম কইতাছি, কম কম কইতাছি, এনে থাকতে দেখ কি অবস্থা হয়।
সকালটা হয় কখন বইয়ের গাল খামু কখন বইয়ের মার খামু। একটা স্বামীর অবস্থা যদি এই হয় তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অর্থ আছে? আর গিবত করতে হইব না। ভাবিদের আমি চিনি না, না ভাবিদের গুণেই কিন্তু সংসার এত সুন্দর হইছে, বুঝছো? আমরা কি কইছি ভাবি গো গুণে সংসার চলতেছে না? ওইটা তো আরেকটা সেক্টরে বাবা। আমরা আমাকে কথা কইতেছি, আমরা তো সংসারের ক্ষতি করতেছে হেরা, এই কথা কই নাই। আচ্ছা ঠিক আছে, চলো। একটা কথা কই ভাই, তোর বউ কি তোরে গাল দেয় নাকি? গাল দেয়? মারছে মারছে না, হয় না? ঢাকা শহরে এইসব চলে না। চলো এখন, চলো। ও আচ্ছা, আমাকে এখানেই চলে। চলো এবার পিঠে ছাড়া বানতে হইব। চলো চলো চলো। এই ফালতু কথা কাউকে। ও তো আসো। আব্বা, আমি চাই আপনার ছেলে আপনার যেসব জমি জমাগুলি আছে আপনার 3 ছেলে মিলে চাষাবাদ করুক। আমার মনে হয় যদি ভালোভাবে চাষাবাদটা করতে পারে তাহলে শহরের চাইতে গ্রামেই থাকাটা লাভজনক হবে। আমিও তো সবাইকে নিয়েই থাকতেছি, কিন্তু শাহজাহান কি রাজি হবে রে? রাজি না হওয়ার তো কিছু নাই আব্বা। আসলে আমরা দুইজন মিলে ঠিক করছি আমরা গ্রামেই থাকবো। আসলে করোনা মহামারীর মধ্যে তো চাকরিটা চলে গেল, এর মধ্যে অনেক চাকরি খোঁজাখুঁজিও করছি কিন্তু পাই নাই। আর মনে হয় না এত সহজে চাকরিটা পাওয়া যাবে, তাই আমরা ঠিক করছি গ্রামে থেকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আমরা ভালো কিছু করতে পারবো। সিদ্ধান্ত তো ভালোই নিছে। আব্বা, আপনি তো আমাদের জমি জামাগুলো বর্গাই দিতেন, এতে তেমন একটা তো লাভ হইতো না আব্বা। তো আমরা 3 ভাই মিলা যদি এখন আমাদের সমস্ত জমি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি, আমার মনে হয় আমরা লাভবান হইতে পারবো। আমার বাকি 2 পোলাও যদি একই রকম ভাবতো। এই যে জমিদারের বেটা, আর কত ঘুমাইবা? খালি ঘুম আর খাওয়া, খাওয়া আর ঘুম, আর তো কোনো কাজও নাই, কোনো চিন্তাও নাই। আবার কি হইছে? শোনো, ওই যে শাহজাহানে আইছে, এতদিন খালি তোমার বাপে কইছে আমার ছোট পোলা আইলে জমি জমা ভাগাভাগি করুম। এখন তো আইছে, এখন তারে কও জমি জমা ভাগাভাগি করতে, কারণ আমার নিজের পোলারে আমি বিদেশ পাঠামু। আচ্ছা কমুনে। আচ্ছা কমুনে কইয়াই আবার নাকে তেল দিয়ে ঘুমায় জমিদারের বেটা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে বাদল মাস্টার, এই করোনার সময় একটু দূরে থেকে কথা বলো। তো দেখে তো মনে হচ্ছে তুমি স্কুল থেকে আসতা, তাই না? আচ্ছা, ওই যে তোমার একটা মেয়েকে শিমু শিমু শিমু, ও এখন কোন ক্লাসে পড়ে? ও তো এখন স্কুল পাশ দিয়া কলেজে উঠছে। তো শিমু কইলো আপনার ছেলে শাহজাহান নাকি বাড়িতে চলে আসছে। হ্যাঁ ঠিকই শুনছো, এখন নাকি ঢাকা শহর সেফ না করোনার সময়, তাই ওরা চলে আসছে দেশে। আপনার তো জমি জমা 3 পোলায় যদি মিলা চাষাবাদ করতো তাহলে কি শহরে থাকা লাগে? আরে বাবারে, কথাটা তো আমি বুঝি, ও করে বুঝাইব কে? আমি কতবার কইরা কইছি তোরা দেশে চলে আয়। না, ওগো দরকার নগদ টাকা, ওরা আরো জমি জমা বেচা ঢাকায় গিয়ে বাড়ি করবো। আরে তা করে আমি কইছি তোরা জমি জমা চাষাবাদ কর, দেখ সারা বছরে কত কামাই হয়। তাছাড়া তো যে বছরের খোরাক তো হয়ে যাবে জমি থেকে। কার কথা কে শুনে? ঠিক, জমি বেচা সমাধান না, অগরে ভালো করে বুঝান, দরকার হলে চাপ দেন। আর 2 বৌমারে বলেন ঝগড়াঝাটি কইরা কোনো লাভ নাই, এটা কোনো সমাধান না। ঠিকই কইছো, দেখা যাক কি করা যায়। দেখো পাল্লা একবার বাড়িতে এসো। এই শুনছো? আবার কি? ঠিক মতো তো সকালটাও ফোটে নাই, আবার কি এর ঝগড়া? আরে মনটাই তো চাই এখন দিয়ে শুরু করি, তো আস্তে না করিয়া তো পারতাছি না। মনে আছে তো? কি মনে আছে? ওরে আমার কপাল, আল্লাহ মাথায় কি দিছে, সব খায় একরে বসে রয়েছে। তোমার বাপে যে কইছিল শাহজাহান বাড়তে আসার পর জমি জমা সব সমানভাবে ভাগ করিয়া দিব। শোনো, তোমার ভাগের এক কানিও জমি যেন ছাড়া না হয়। আরে আমরা তো ভাই ভাই, কোনো অসুবিধা নাই। কি কইলা? হ্যাঁ তুমি কি কইলা একবার কত? আরে ওই তো একই কথা, সম্পদ ভাগের ব্যাপারে কোনো আপন পর নাই, হ্যাঁ কোনো ভাই ভাই নাই, সব হইল নিজের, বুঝছো? এই কথাটা যেন মনে থাকে। তোমাদের 3 জনকে তো সবসময় একসাথে পাওয়া যায় না। আজকে যখন পাওয়া গেল, জমি জমা সংক্রান্ত কিছু আলোচনা করে নিয়ে। বড় 2 জনের তো সংসার বড় হচ্ছে, ওরা একটা ভবিষ্যৎ আছে। আমি কতদিন বাঁচবো তা তো আর বলা যায় না। আমি বেঁচে থাকতে সবকিছুর একটা মীমাংসা, মানে সব বুঝায় না দিয়ে গেলে তোমাকে কপালে গর্দিশ আছে। সঠিক কথা কইছেন আব্বা, সঠিক কথা কইছেন। আপনার মাথায় বুদ্ধি আছে, এই যে আপনার চুলদারি পাকছে, হুদা পাকছে, এটা বুদ্ধির ঠেলায় পাকছে। কথাটা কি আমারে কওয়া হইলো? মনে হইতেছে বাড়ি ডাকার বাপে একলা। বৌমারা, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তোমরা একটু পরে শুরু করলে হয় না? মানে ভাগ বাটোয়ারাটা হয়ে যাক, তারপরে শুরু করো। তোমরা তো জানো আমার বাবা জমিদার ছিলেন, আমাদের একটা বড় জমিদারি সম্পত্তি আছে। ভাগ করে দিলে তোমাদের ভাগে অনেক সম্পত্তি পড়বে,
চাইলে আমি ভাগ করে দিতেও পারি, কিন্তু ভাগ করে দিলে কি হবে জানো, তোমরা প্রত্যেকে যার যার জমিগুলো বিক্রি করবে আর খাবে, বিক্রি করবে আর খাবে, আর এক সময় গিয়ে পস্তাবে, তখন মাথা চাপড়াবে আর বলবে এত কম দামে জমিগুলো বিক্রি করলাম কেন। তাই তো আমি বেঁচে থাকতে এখানকার এক পোয়া জমিও বিক্রি হবে না, হতে দেব না। এইটা কেমন কথা হইলো আব্বা? আমগো কি তাহলে নিজের বলে কিছুই থাকবো না? তারি বৌমা, শোনো তো আগে সবকিছু, সব কথা শোনো তারপর। জি আব্বা, যা কই দিছিলেন কোন। যা বুঝতেছি তাতে তোমরা বড় দুইজন চাইতেছো জমি জমা ভাগ হয়ে যায়, আর শাহজাহান চাইতেছে কি সব জমি একত্রে আধুনিক কৃষি পদ্ধতি চাষাবাদ করতে। এটা ঠিক না আব্বা, আপনি জমি জমা আমগো মধ্যে ভাগ করে দেন, আমার জমি আমি খামু, যেমনি খুশি তেমনি খামু, তাই করকাটা। পোলাফানের কথা শুনলে আমগো ধ্বংস, কি বুঝে? মুরব্বী আমি না, আপনি মুরব্বী না। আমি বড় ভাইয়ের কথার সাথে একমত। ভাইজান, এমনিতে যতই ঝগড়াঝাটি হয় না কেন, আপনারা সবাই তো একসাথে নিচেই থাকতেছেন। এখন যদি জমি ভাগাভাগি কইরা দেয় আব্বাই, একসাথে কি থাকা হইব? তোমাকে মধ্যে এরকম ঝগড়াঝাটি লাগে থাকলে তো চলবো না। এখন আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। জি আব্বা বলেন। আপাতত জমি জমা ভাগাভাগি হচ্ছে না, তবে তোমাদের এই ঝগড়াঝাটি থামানোর জন্যে তোমাকে মধ্যে একটা প্রতিযোগিতা হবে। কিসের প্রতিযোগিতা আব্বা? তোমরা 3 ভাই, আমার সব জমি 3 ভাগ, একেবারে সমান 3 ভাগ করে এবারে জমি চাষ দিবে। শাহজাহান আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ করবে, আর তোমরা তোমাকে কায়দায় চাষ করবা। সেই জমির ফসলের টোটার পরে সেটার একটা হিসাব হবে, ওইটাই হলো আসল প্রতিযোগিতা। যদি শাহজাহানের জমিতে ফসল বেশি হয় তাহলে এই তোমার বাপ দাদার জমি জীবনেও ভাগ হইব না, তোমরা 3 ভাই এক লগে ওই আধুনিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ করবা, সুখে সংসার করবা। আর কথাটা কইতে খারাপ লাগতেছে, তারপরেও যদি তোমরা 2 ভাই জিতে যাও, মানে তোমরা 2 ভাই যদি শাহজাহানের চেয়ে ফসল বেশি ফলাইতে পারো, তাহলে আমি তোমাকে 3 ভাইয়ের মধ্যে জমি জমা ভাগ করে দেবো। তাহলে ভাইরা প্রতিযোগিতা করেই যদি জমি ভাগাভাগি হয় তাহলে হোক প্রতিযোগিতা, হোক ঠিক আছে, ওইটাই ঠিক আছে। হোক। শোনো, প্রথম একটা বিষয় মনে রাখবা, জমি জমা ভাগাভাগি মানেই ঠকাঠকি, একজনে ঠাইতে হইব। শাহজাহান রে কোনো ক্রমেই জমি ভাগাভাগিতে জিততে দেওয়া যাইব না, ওরে ঠকাইতে হইব। আরে সেইটা তো ঠিক আছে, কিন্তু আমরা ঠেকামো কেমনে? আরে তোমরা এত বোকা কেন কত দেখি? শাহজাহান থাকে শহরে, হ্যার মাথায় কি অত বুদ্ধি শুদ্ধি আছে? হ্যাঁ, জমি জমার কি বুঝে? তোমরা 2 ভাই মিলা কৌশলে শাহজাহান রে ওই উত্তর কানের জমিটা দাও। উত্তর কানের জমির মাটিতে সমস্যা, ওইখানে অধিক ফলন হয় না, কোনো ভালো ফসল হইব না। ভাবি, এতদিন একটা কথা বলছেন, আমার মনটা একটা খুশিতে ভরে গেছে। শাহজাহানের ওই উত্তরকানের জমি দিতে হইব। শাহজাহান ওই জমিতে আধুনিক কৃষি প্রয়োগ কইরা দেই কেমনে বেশি ফলন ফলায়। ও ভাবি, আরো কথা আছে, লন ফাঁকাই লন। চল। শিশির, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন চাচি, বলেন কি প্রয়োজন? আমাদের প্রতিযোগিতার বিষয়টা তুমি তো জানোই। এখন আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য কৃষি অফিসারের পরামর্শ এবং সহযোগিতা দুটোই আমাদের প্রয়োজন। তুমি যদি কোনোভাবে আমাদের কৃষি অফিসারের ফোন নাম্বারটা একটু আমাদেরকে ম্যানেজ করে দিতে খুব ভালো। চাচি, আপনি কৃষি অফিসারের নাম্বার নিয়ে কোনো চিন্তাই করেন না। আমার বাবা তো স্কুল মাস্টার, ওনার কাছ থেকে আমি নাম্বার নিয়ে আপনাকে দিয়ে দিব। আরে তাহলে তো ভালোই হলো শিমু, আমরা সবাই মিলে কৃষি স্যারের কাছে যাই, ওনার কাছে পরামর্শ নিই। আমার মনে হয় এটা আমাদের অনেক উপকার আসবে। ঠিক আছে। কি খবর বৌমা? আজকে দেখি অন্য 2 বৌমা আস্তে আস্তে কথা কয়, মনে হয় কোনো চলা পরামর্শ। বুঝলা বৌমা, সম্পত্তি হচ্ছে একটা জাদু, শত্রুরে বন্ধু বানায় আবার বন্ধুরে শত্রু বানায়। মাশাআল্লাহ, তোমার চাটা খুবই ভালো হয়েছে। আজকে মেলা দিন পর দিবাদি বাড়িতে আস্তে আস্তে কথা হচ্ছে। স্যার, আমি শিশির, ওনারা আমার ছোট চাচি। চাচা শহরে চাকরি করতেন, কিন্তু করোনার কারণে গ্রামে চলে আসছে, ইচ্ছে দাদা জমিতে চাষাবাদ করা। বাহ, জেনে খুব ভালো লাগলো যে আপনারা শিক্ষিতরা শহর ছেড়ে গ্রামে এসে কৃষিকাজে আগ্রহী হচ্ছেন। আমি আমার জায়গা থেকে সাধ্যমতো আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর আপনারা যদি কৃষি সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা করতে চান আমার কাছে করতে পারেন। আমরা আসলে জানতে চাইছি আধুনিক উপায়ে কিভাবে কৃষিকাজ করা যায়। দেখুন, সঠিকভাবে কৃষিকাজ করা কিন্তু সহজ নয়। সঠিকভাবে কৃষিকাজ করতে হলে জানতে হবে কিছু নিয়ম কানুন। যদি একটু বুঝিয়ে বলতেন। এই যেমন ধরুন, প্রথমে রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ
হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত চারা গুণগত মানসম্পন্ন হবে এবং ফলনও বৃদ্ধি পাবে। আচ্ছা, আর একটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো বীজতলা পরিচর্যাও করতে হবে। কৃষিকাজ যেমন সহজ তেমনি কঠিন। প্রথমে তার জমির মাটি পরীক্ষা করা লাগবে। মাটি পরীক্ষা করে জানতে হবে জমিতে কোন কোন সার কি পরিমাণ দিতে হবে। মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী সার দেয়াকেই সুষম সার বলে। আর বুঝতে হবে, মানুষের যেমন সঠিক বৃদ্ধির জন্য সুষম খাদ্যের প্রয়োজন, ঠিক তেমনি শস্যেরও যথাযথ বৃদ্ধি ও পর্যাপ্ত ফলনের জন্য প্রয়োজন সুষম সার। মাটি পরীক্ষা করে জমি ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার করলে শুধু খরচই কমে না, ফলনও বাড়ে। আচ্ছা স্যার, কোন সার কোন ফসলের জন্য কি কাজে লাগে এটা যদি একটু বোঝায় বলতেন। আচ্ছা, এই যে দেখো, বাজারে যেগুলো সার পাওয়া যায় সেগুলোর মধ্যে এই সব উপাদানগুলো ফসলের জন্য বিভিন্নভাবে উপকার করে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমাদের দেশে কৃষক ভাইরা সবসময় জমিতে ইউরিয়া সার বেশি করে ব্যবহার করে থাকে। এতে করে ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝা যায়, এটা বোঝা যাওয়ার নিয়মটা বলবো। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম। আর সুষম সার ব্যবহারের যে সুবিধাগুলো আছে এগুলো যদি একটু বলতেন। তাহলে আপনারা সবাই শুনুন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। স্যার, অনেক কিছুই শিখলাম আপনার কাছে। আশা করি এসব তথ্য ইউটিউবে ভিডিও করে আপলোড করলে অনেক কৃষকরা উপকৃত হবে। সেটা হলে তো খুব ভালোই হয়। শুধু শিখলেই তো হবে না, অন্যদেরকেও শেখাতে হবে। ঠিকই বলেছেন স্যার, আমরা আবারও আসবো আপনার সাথে এইসব বিষয়ে পরামর্শ করতে। হোপ আপনি বিরক্ত বোধ করবেন না। অবশ্যই আসবেন, কি বলেন, এটা তো আমার দায়িত্ব আপনাদেরকে সময় দেওয়া। আচ্ছা, আমরা তাহলে আজকে আসি। নিশ্চয়ই, আবার যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন। কি তুমি কি এখনো গ্রামে এসে চাষাবাদ করতে ভয় পাচ্ছ? আরে না না, কোনো কিছু শুরু করার আগে একটু শিখে নেওয়ার প্রয়োজন আছে না? তাই ভাবলাম যে কৃষি স্যারের কাছে আসি, একটু পরামর্শ নিই। উনি যেভাবে বুঝালেন এখন তো মনে হচ্ছে আমার চাষাবাদ করতে কোনো প্রবলেমই হবে না। কিরে শাহজাহান, আরে তোরা এখানে? আরে তুই তো সবই জানিস, তোরে বলছি না আব্বার জমিগুলোতে আমি এবার চাষাবাদ দেখবো, তাই তো কৃষি অফিসে আসছিলাম কৃষি স্যারের সাথে দেখা করতে। উনি যেভাবে বুঝালেন আমার তো মনে হয় আমি ঠিকঠাক মতো চাষাবাদ করতে পারবো। খুব ভালো কাজ করেছিস। কৃষি স্যার অত্যন্ত ভালো একজন মানুষ, তোর যে কোনো প্রয়োজনে উনাকে তুই পাশে পাবি। একদমই ঠিকই বলেছিস। আজকে কৃষি স্যার আমাদেরকে সুষম সারের ব্যবহার আর তার উপকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। জমিতে ভালো ফলনের জন্য সুষম সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বন্ধু, একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাজারে কিন্তু অনেক ধরনের সার পাওয়া যায়, এর ভেতর ভালোও আছে মন্দও আছে। বাজার থেকে সার কেনার সময় জেনে বুঝে সবচেয়ে ভালো যে সারটি, সেই সারটি কিনতে হবে। মনে কর তুই পটাশ সার কিনবি, সেই ক্ষেত্রে কিন্তু তোকে কানাডিয়ান পটাশ কিনতে হবে। তাই কেন? কানাডিয়ান পটাশ সারে কি উপকারিতা অনেক বেশি? অবশ্যই বন্ধু, আমি তোকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। অন্যান্য পটাশ সারের তুলনায় কানাডিয়ান পটাশ মানে অনেক ভালো, কারণ এই কানাডিয়ান পটাশের দানাগুলো যেমন বড় তেমন ঝরঝরে। অন্যান্য পটাশ সার ছেটানোর সময় কিছু সার উড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু কানাডিয়ান পটাশের বেলায় এটা হয় না। তবে তুই কোনো চিন্তা করবি না, তুই যেদিন সার কিনতে যাবি জাস্ট আমাকে একটা কল দিবি, আমি তোর সাথে যাব। আরে তুই আসুস বলে তো ভরসা আছে। যাক, ভালো এলো, এখন তো সাহেব সাথেও সাপোর্ট পাবো। শাহেদ ভাই, এই যে আপনার বন্ধু এখন গ্রামে চলে এসেছে, চাষাবাদ করতে চাই, আর এই ব্যাপারে তো আপনার অনেক জ্ঞান, আপনি প্লিজ আপনার বন্ধুকে হেল্প করবেন। আরে কোনো চিন্তা করতে হবে না, তুই জাস্ট আমাকে একটু জানাবি, আমি তোর সাথে যাব। গেলাম বন্ধু। শুন, হ্যাঁ বাসে আসিস। হ্যাঁ, বাসায় আসবো, বাসায় এখন গেলাম। ওকে। কি এসেছে সাহেব? কি নিয়ে এত চিন্তিত? আরে তুমি এখানে কখন আসলা? আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, তোমাকে চিন্তিত দেখে আসলাম। তা চিন্তার বিষয়টা একটু শুনি। মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসছে, সেটা নিয়ে ভাবতেছিলাম। জানোই তো, ছোট চাচা চাচি গ্রামে আসছে, তারা যে আধুনিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ করবে সেটা আমার চ্যানেলে আমি ভিডিও করে আপলোড করব। খুবই ভালো চিন্তা। তোমার এই ভিডিও দেখে অন্যান্য কৃষকরা আধুনিক কৃষি সম্পর্কে জানবে। তোমার এই ভিডিও তৈরির কাজে যে কোনো প্রয়োজনে তুমি আমার পাশে পাইবা। সেটা তো আমি জানি। প্রতিযোগিতায় জিতনের লিগা শাহজাহান তো সারাদিনই জমিতে ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আর তোমরা দুই ভাই যেইভাবে খাড়ায় রইছো, তোমরা তো আইরে যাবা। কি যে কোন ভাবি, শাহজাহানের ওই দৌড়াদৌড়ি শেষ, উত্তরকানি জমিতে ও ভালো ফসল ফলাইতে পারবো না, এটা আমি কুয়ে দিলাম আপনারে। তাই বলে তোমরা কি হাত পা গোটায় ঘরে বসে থাকবা? হ্যাঁ,
প্রতিযোগিতার লাগিয়া তোমাকে কাম করন লাগবো না নাকি ফলন এমনি এমনি করে আইব এমনি এমনি আইব। জমি জমার ফলন নিয়ে তোমাকে চিন্তা করন লাগবো না, এইটা আমগো উপরে ছেড়ে দাও। আমরা যে জমি পাইছি ফলন এমনি এমনি হইব, তারপর তো আমরা দিমু বস্তায় বস্তায় সার, ফলন না হয়ে উপায় আছে? একখান হাসা কথা কইছো ভাই। বাহ, কাণ্ড দেখেছ! বিবাদী বাড়ির ছোট পোলা শহর থেকে আইসা উত্তরকানির জমিতে কি ফসল নই না ফলাইলো। উত্তরকানির জমিতে এমন ফসল ফলাইতে আগে কোনোদিন দেখি নাই। শিশিরের ভিডিওটা দেখছেন না? সাধারণ যা করছে কৃষি অফিসারের পরামর্শ নিয়েই করছে। আরে শাহজাহান যে, আসো আসো, আসসালামু আলাইকুম স্যার। তোমার কথাই হইতেছিল। তাই নাকি? কি কথা স্যার? হ্যাঁ শাহজাহান, তুমি আধুনিক পদ্ধতিতে উত্তরকানির জমিতে যে ফসল না ফলাইছো, এইটা দেখা আমার মনে হয় সাধারণ কৃষকরাও আধুনিক পদ্ধতিতে ফসল ফলানোর জন্য আগ্রহী হবে। অবশ্যই। আর আমি যা যা শিখছি, যা যা জানি তা সবাই শিখাই দিব। অবশ্যই শিখাই দিবা। তাছাড়া কৃষি অফিসারের কাছে গেলে কিন্তু আপনারা অনেক রকমের পরামর্শ নিতে পারবেন। এরপর থেকে আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করব। ঠিক ঠিক। আর শিশিরের ভিডিওটা দেখছেন না, ওই ভিডিও দেখলেই তো অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, চা খাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটা চা দাও। হায় রে কপাল, যে মানুষ শহরে থাকে জমি জমা সম্পর্কে কিছুই জানে না, শাহজাহান ওই উত্তরকানির মতো খারাপ জমিতে বাম্পার ফলন ফলাইলো। আর শিশিরের আব্বা তোমারে দিয়ে তো কোনো বাউই হইল না, তুমি এত ভালো জমি পাইয়াও অধিক ফলন ফলাইতে পারলে না। ভাবি কি কম দুঃখের কথা, আমাকে তো একই অবস্থা। মেজো বউ, এরকম যে একটা কিছু ঘটবো ওইটা আমি আগেই ধারণা করছিলাম। কেমনে পারুম কব, কেমনে পারুম? শাহজাহান যেমনি সুষম সারের ব্যবহার জানে, যেভাবে সুষম সার ব্যবহার করে আমরা তো জানি না, আমরা তো জানি না, শুনি নাই, তো আমরা কেমনে পারুম শাহজাহানের লাগে? ঠিক কইছো, একদম ঠিক কইছো বড় ভাই। আমরা এই বস্তায় বস্তায় সার ব্যবহার না কইরা সাজানের মতো যদি সুষম মাত্রায় সার ব্যবহার করতাম, তাহলে আজকে আমাকে এই অবস্থা দেখতে হইব না। না, এমনি কথা কইছি। কি বোমা, করতে আইলে? আপনার ছেলে আর আমি শিশিরের একটা ভিডিও তৈরির কাজে গিয়েছিলাম আব্বা। আব্বা, আপনি জানেন যে এখন শিশিরের ভিডিও অনেক জনপ্রিয় সব জায়গায়? আরে তা তো জানি, গ্রামবাসীর মুখে মুখে শিশিরের ভিডিওর প্রশংসা। যাই গেড়ে বাদ দাও। কি তোমরা দুই ভাই এবার তো বুঝছো নাকি শাহজাহান যে আধুনিক কৃষি ব্যবস্থা ব্যবহার করে কি ফলনটা ফলাইলো? হ্যাঁ, আরে বাপ রে বাপ, কাউ শুধু মানছে তার প্রশংসা করে। এইবার নিশ্চয়ই বুঝতে পারছে জমি জমা ভাগ বাটোয়ারা না করে সবাই যদি একত্রে মিললে সবগুলো জমি আধুনিক কৃষি ব্যবস্থা চাষ করা যায়, তাহলে মেলা ফসল, ময়লা ফলন, দেশটা উন্নত হইব, গ্রামটা উন্নত হইব, আমরা উন্নত হইব। বাবা, শাহজাহান উত্তরকানির জমিতে যে ফলন ফলাইছে, যে বাম্পার ফলন ফলাইছে, এটা দেখার পর আমাদের আর দ্বিমত করার কোনো সুযোগ নাই। এই সুষম সার ব্যবহার কইরা সাজান যে বাম্পার ফলন ফলাইছে তা আমাকে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিল। ভাইজানরা যে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুফলটা বুঝতে পারছে, এটাই আমার ভালো ফলনের সার্থকতা। আর আজকের সফলতার পিছনে একটা নাম না নিলেই না, সেটা আর কেউ না, সেটা হচ্ছে আমার স্ত্রী নদী। সে যদি আমারে গ্রামে এসে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য অনুপ্রেরণা না দিত, তাহলে মনে আমি আসতাম না। নদী, আমি আসলে তোমার কাছে কৃতজ্ঞ। হইছে, এখন আর এত কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো দরকার নেই। তোমার সাথে থাকতে পেরে, আমি যে তোমার কাছাকাছি থেকে তোমাকে উপকার করতে পেরেছি, সাহায্য করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর তাছাড়া দেখো না, সব বিবাদ ভুলে এখন যে পুরো পরিবার আমরা একসাথে হয়ে গেছি, এইটা সবচেয়ে বড় কথা। সবাই যখন এক হয়ে গেলাম, আশা করি আমাদের এই বাড়ির নাম বিবাদী বাড়ি বলে আর দুর্নাম থাকবে না। এখন থেকে সবাই আমাদের বাড়িকে কি বলবে? শান্তি বাড়ি।
সুন্দর ফুল, অ্যামেজিং।